1941 সালে এক হাড় কাঁপানো শীতের রাত। কলকাতার এলগিন রোডের বাড়িতে কড়া নজরদারি চালাচ্ছে ব্রিটিশ পুলিশ। কিন্তু মাঝরাতে এক ছদ্মবেশী পাঠান সেই নজরদারি এড়িয়ে বেরিয়ে পড়লেন। কেউ জানতো না এই মানুষটি কয়েক বছরের মধ্যে কয়েক হাজার মাইল দূরে বসে কাঁপিয়ে দেবে ব্রিটিশের সাম্রাজ্যের ভিত। তিনি দেশনায়ক সুভাষচন্দ্র বসু। 23শে জানুয়ারি 2026 নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন। যখন ভারতবর্ষ তার স্বাধীনতার শতবর্ষের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আরো একবার ফিরে দেখার প্রয়োজন সেই যোদ্ধাকে, যিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্ম। পিতা জানকীনাথ বসু ছিলেন নামজাদা আইনজীবী। ছোটবেলা থেকে সুভাষচন্দ্র বসু ছিলেন মেধাবী ও গভীর চিন্তাশীল, কিন্তু তার রক্তে ছিল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় অধ্যাপক ওঠেন ভারতীয়দের নিয়ে আপত্তিকর মন্তব্য করার যে প্রতিবাদের আগুন সুভাষ জ্বালিয়েছিলেন, তা তাকে বুঝিয়ে দিয়েছিল তার পথ আরামের নয়, সংগ্রামের। বাবার ইচ্ছা ছিল ছেলে আইসিএস অফিসার হোক। সুভাষ পরীক্ষায় চতুর্থ হলেন, কিন্তু যার ধমনীতে পরাধীনতার গ্লানি ফুটছে, তিনি কি করে ব্রিটিশের অধীনে কাজ করবেন? আইসিএস থেকে ইস্তফা দিয়ে তিনি ফিরে এলেন ভারতে, যুক্ত হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ দলে। সুভাষের রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস। এখান থেকেই তার জীবনের নতুন অধ্যায় শুরু। 1938 ও 1939-এ পরপর দুবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু মহাত্মা গান্ধীর অহিংসা নীতির পাশে সুভাষচন্দ্র বসুর সশস্ত্র বিপ্লব এবং পূর্ণ স্বাধীনতার দাবি এক বিশাল আদর্শগত ফারাক তৈরি করলো। সীতারামার পরাজয়কে গান্ধীজি নিজের পরাজয় হিসেবে দেখেছিলেন। সুভাষ বুঝতে পেরেছিলেন কংগ্রেসের ভিতর থেকে পূর্ণ স্বরাজ আনা সম্ভব নয়। তিনি পদত্যাগ করে তৈরি করলেন ফরওয়ার্ড ব্লক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। সুভাষ বুঝতে পারলেন শত্রু যখন বিপদে, তখনই আক্রমণ করা মোক্ষম সময়। গৃহবন্দী সুভাষ ছদ্মবেশ নিলেন মোহাম্মদ জিয়াউদ্দিনের। গোমো স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে গেলেন পেশোয়ার, সেখান থেকে কাবুল হয়ে সুদূর জার্মান। হিটলারের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের স্বাধীনতার জন্য, কিন্তু কোনো প্রতিশ্রুতি না পেয়ে তিনি পাড়ি দিলেন জাপানে। সাবমেরিনে করে কয়েক হাজার মাইল ভয়ঙ্কর সমুদ্র যাত্রা ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ঘটনা। রাসবিহারী বসুর কাছ থেকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব নিলেন সুভাষ। তিনি হলেন নেতাজি, গড়ে তুললেন ঝাঁসির রানী বাহিনী। 4 জুলাই 1943 সিঙ্গাপুরে তিনি ডাক দিলেন, দিল্লি চলো। আজাদ হিন্দ ফৌজের স্লোগান জয় হিন্দ হয়ে উঠল প্রতিটি ভারতের হৃৎস্পন্দ। মণিপুরে ময়রাঙ্গে প্রথম উড়ল ভারতের জাতীয় পতাকা। ব্রিটিশরা বুঝতে পারলো এবার সিংহাসন ছেড়ে যাওয়ার সময় এসে গেছে। 18 আগস্ট 1945 তাইহুকু বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনা। তারপর থেকেই নেতাজি নিখোঁজ। ইতিহাস বলে তিনি সেখানেই মারা গেছেন, কিন্তু আজও বহু ভারতীয় তা বিশ্বাস করেন না। সানওয়াজ কমিটি থেকে খোসলা কমিটি থেকে মুখার্জি কমিটি, রহস্যের সমাধান হয়নি। তিনি কি গুমনামি বাবা হয়ে ভারতে এসেছিলেন, নাকি রাশিয়ার কোন জেলে তার জীবনাবসান হয়েছিল? এই রহস্য আজও ইতিহাসের এক ধোঁয়াশা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিশাল মূর্তি স্থাপন করেছেন। 23শে জানুয়ারি এখন পরাক্রম দিবস, কিন্তু প্রশ্ন হলো, নেতাজি যে বিভেদহীন ধর্ম নিরপেক্ষ শক্তিশালী ভারতের স্বপ্ন দেখেছিল, আমরা কি তা হতে পেরেছি? তার প্ল্যানিং কমিশন এর ভাবনা আজকের আধুনিক ভারতের ভিত্তি। নেতাজি কেবল একজন ব্যক্তি নয়, তিনি একটি আদর্শ। শিখে গিয়েছেন আপোষ নয়, লড়াই করে অধিকার ছিনিয়ে নিতে হয়। আজ স্বাধীনতার প্রায় 80 বছর পরেও ভারতবর্ষ যখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তিশালী রাষ্ট্র, তখন নেতাজির অমর বাণী আমাদের দিশা দেখায়। তিনি বলেছিলেন, একটি ধারণা বা আদর্শের জন্য মানুষ মারা যেতে পারে, কিন্তু সেই আদর্শ তার মৃত্যুর পর হাজার হাজার মানুষের জীবনে পুনর্জন্ম নেয়। ট্রু নিউজ বুকের পক্ষ থেকে নেতাজিকে আমাদের বিনম্র শ্রদ্ধা। জয় হিন্দ।